ভোটের কালি মোছার আগে নির্বাচনী অঙ্গীকার পূরণের রেকর্ড প্রধানমন্ত্রীর। পয়লা বৈশাখ চালু হবে কৃষক কার্ড। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। ঈদের আগে শেষ কর্মদিবস আজ। সংসদে সংবিধান সংস্কার বিষয়ে ফয়সালার আশা। আজই সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জামায়াত এনসিপির, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। তুলে নেওয়া হলো পেট্রোল, অকটেন, ডিজেলের রেশনিং, সিন্ডিকেট ও বাড়তি মজুদের পাল্টাপাল্টি অভিযোগ। জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতার আশা প্রতিমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান জানান, ভোটের কালি মুছে যাবার আগে সব নির্বাচনী প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। 14 এপ্রিল পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরতদের সম্মানী ভাতা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমাম মুয়াজ্জিনের পাশাপাশি খাদেম, পুরোহিত, সেবায়ত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সম্মানী প্রদান করা হবে। প্রতিটি মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মসজিদের ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের জন্য 8,000 টাকা দেওয়া হবে, যা থেকে পুরোহিত 5,000 টাকা ও সেবায়ত 3,000 টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য 8,000 টাকা দেওয়া হয়েছে, যার মধ্যে বিহার অধ্যক্ষ 5,000 এবং উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। এছাড়া প্রতিটি গির্জার জন্য 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয়, তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা, বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি নিয়েও কথা বলেন সরকার প্রধান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। কেউ যেন বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী সবাই মিলে ভালো থাকার কথা জানান প্রধানমন্ত্রী। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কথাও জানান তারেক রহমান। পুরোহিত সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উপাধ্যক্ষ। 30 এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে ঈদের আগে আজ শেষ অধিবেশন বসছে। এরপর 29 মার্চ থেকে পুনরায় সংসদের অধিবেশন শুরু হবে। গতকাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সংবিধান সংশোধন বিষয়ে চলতি অধিবেশনে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কমিটির সদস্যরা এতে অংশ নেন।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে রবিবার শেষ বৈঠক, এরপর 29 মার্চ শুরু হয়ে প্রথম অধিবেশন শেষ হবে 30 এপ্রিল। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা 133টি যে 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা এগুলো সম্পাদিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। তো সেটা আমরা জানতে চাবো, সংসদে এটা আমরা জানতে চাবো। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। এটা সংসদে বলবো বিএনপি কি ভাবছে, সংসদে আলোচনা হবে, সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমও শেষ হবে এই অধিবেশনেই। উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে, সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এই অধিবেশনে অবশ্যই সম্ভব, এগুলো বিশেষ কমিটিতে যাবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য 460টি সহ 468টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট 50 ঘন্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আজকের মধ্যে সংসদের সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত সহ 11 দল। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে গতকাল জোটের এই সিদ্ধান্তের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। স্বৈরাচারের দোসরকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি, অভিযোগ জামায়াত নেতার। তিনি আরও বলেন, নিজেদের দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সিটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করার পায়তারা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। সাংবাদিকরা ঠিক হলে রাষ্ট্র সঠিক পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনস্বার্থে সরকারি দলকে সহযোগিতা করলেও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করলে জামায়াত তার বিরোধিতা করবে। শনিবার লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে, সত্য কথা সাহস করে তুলে ধরতে হবে। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ আর কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, তেমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, কমলাপুর রেল স্টেশনে বাড়িমুখ মানুষের চাপ আপনি কেমন দেখছেন, আর ট্রেনের শিডিউল সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? যারা ঈদ করতে বাড়ি যান, রাজধানী ছেড়ে যান, তারা যারা একটু নির্বিঘ্নে বাড়ি যেতে চান, তারাই কিন্তু ট্রেনটাকে
বাহন হিসেবে পছন্দ করে নেন, সেই হিসেবেই আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি। এবং আজকে যারা রাজধানী ছাড়ছেন তারা গত 4 মার্চ মানে 10 দিন আগে অনলাইনে টিকিট কেটেছেন, তারাই আজকে কিন্তু রাজধানী ছাড়ছেন। এবং আমরা প্রায় 8 ঘন্টার বেশিক্ষণ সময় ধরে কিন্তু কমলাপুর স্টেশনে আছি। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, দেখেছি সকাল 7:15টায়। এই মুহূর্তে একটা ট্রেন অপেক্ষা আছে, এই ট্রেনটাও 7:45 কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যারা ঠিক ঈদের 2-3 দিন আগে ট্রেনের স্টেশন বা ট্রেনের যে চাপটা পড়ে এবং শিডিউলের যে বিপর্যয় দেখা যায় এবং কাঙ্ক্ষিত টিকিটও হাতে পেলেও সিট পারলেই যে নানান ধরনের ভোগান্তি থাকে, মানে 4-5 ঘন্টার জার্নি 10 ঘন্টা হয়, সেই সব ভোগান্তি এড়াতেই কিন্তু অনেক চাকরিজীবী বা অনেকেই তাদের পরিবার পরিজনকে একটু নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর জন্য কিন্তু 10 দিন আগেই আজকে রাজধানী ছেড়ে যাচ্ছেন বা রাজধানী থেকে তারা ট্রেনে দিয়ে আসছেন। হয়তো তাদের সরকারি ছুটি এখনো শুরু হয় নাই, কিন্তু পরিবার পরিজন যাতে যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে এই জন্য একটু আগে তাদের বাড়িতে পাঠাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথাও বলেছি, সব বয়সী মানুষের সাথে তারা বলছেন যে আসলে আজকে ট্রেনের জার্নিটা একটু নির্বিঘ্ন হবে, যেহেতু কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নাই বা চাপ নাই। এবং ট্রেনের যারা সংশ্লিষ্ট আছে ট্রেনের কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনের শুরুতেই কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এরপরে টিকিট চেক করা হচ্ছে যে যথাযথভাবে টিকিট নিয়েই কিন্তু যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছেন কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। এবং ট্রেনের যে শিডিউলের যে ব্যাপারটি এখন পর্যন্ত আমরা দেখছি যে ট্রেনগুলো যথাসময়ে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই 15 মিনিট পর পরেই কিন্তু কমলাপুর থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্তনগর যে ট্রেনগুলো সেগুলো ছেড়ে যাবে এবং সেই অনুযায়ী ট্রেনগুলো এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে বিপাশা বলা চলে যে এখন পর্যন্ত আজকে কমলাপুর থেকে নির্বিঘ্নে যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবেন, সেই অনুযায়ী তারা এখন এই কমলাপুর রেল স্টেশন অবস্থান করছেন। বিপাশা এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেল স্টেশনের এই হচ্ছে সর্বশেষ তথ্য। জি সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সকাল 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে তাকে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাসও সঙ্গে যাবেন। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। এ অবস্থায় পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রিতে রেশনিং তুলে দিচ্ছে সরকার। আজ দুপুর থেকে চাহিদা মতো জ্বালানি তেল কেনা যাবে বলে আশা করছে সরকার। মেজবার রহমানের রিপোর্ট। শনিবার ঢাকার বিভিন্ন প্রান্তে বাইক প্রতি 2 লিটার, রাইড শেয়ারিং পাস, প্রাইভেট কারে 10, মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকে পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাপক নয় বলে অভিযোগ ভোক্তাদের। তেল নেওয়ার জন্য গেছিলাম, ভিতরে এত সিরিয়াল, আমি ভয় আসিয়ে পড়ছি। আলটিমেটলি ওয়ার্কিং আওয়ার তো ওয়েস্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার কারণ হচ্ছে আমার প্রপারলি যে জায়গায় থাকার কথা আমি তো যেতে পারতেছি না। এখন তো সব জায়গায় সংকট চলতেছে, সংকটে তো সবাইকে আসলে মিতব্যয়ী হইতে হবে। প্রাইভেট কার চালকদের অভিযোগ, ঈদ যাত্রায় এত স্বল্প তেলে রীতিমতো ভোগান্তিতে আছেন তারা। এর পেছনে পাম্প কর্মকর্তাদের সিন্ডিকেটের অভিযোগও তাদের। তেলের কারণে এক ড্রাইভার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, কিভাবে গাড়ি চালাবে? এরা তো অ্যাক্সিডেন্ট করবে রাস্তায়। আমাদের প্রত্যেকটা গাড়িতে 40 লিটার তেল ফুল দিয়ে যাক, মানুষ তো বাড়ি যাবে, ঈদ করবে না। সবার তো ফ্যামিলি নিয়ে ঈদ করার শখ আছে না, তেলের কোনো সংকট নাই, তেল ভরপুর আছে, কিন্তু এরা চুরির জন্য এগুলো করতেছে। গতদিন আসছিলাম, আপনার 10 লিটার দিছে, এর বেশি দেয় নাই। দেখা গেল আপনার এখান থেকে উত্তরা গেলেই তো মনে করেন আসতে যেতে যে জ্যাম, রাস্তাঘাটে যে অবস্থা, 5 লিটার এখানেই চলে যায়। তবে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও ভোক্তাদের বিরুদ্ধে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। ভিড়টা আছে, তবে মানুষের মধ্যে যে প্যানিক ভাবটা ছিল সেটা ওই গত পরশুদিন যে সার্কুলারটা হইলো 5 লিটার তেল দেওয়ার পর থেকে বাইকারদের মধ্যে অনেকটা রিল্যাক্স ভাব চলে আসছে।
আর গাড়ির ক্ষেত্রে বলবো ওনারাও তেল পাচ্ছে, আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এদিকে ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল মিলছে না বলে দাবি পাম্প কর্মকর্তাদের। রেশনিং সিস্টেম করে রাখছে, রেশনিং করে রাখছে, আমাদেরকে দিতেছে না। আমাদের পে অর্ডারও দেওয়া আছে তাদের কাছে, বা আমাদের ট্যাঙ্ক লরির কাছে দেওয়া আছে, কিন্তু দিতেছে না। ঈদকে সহজ করতে রেশনিংয়ের বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের দাবি ভোক্তা ও পাম্প মালিকদের। মেজবার রহমান, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের আমদানি নির্ভর জ্বালানি খাতকে আগামী 5 বছরের মধ্যে 100% স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নং কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডের সরবরাহের উদ্বোধন শেষে তিনি কথা জানান। অনিন্দ্য ইসলাম বলেন, আমদানি নির্ভর জ্বালানি খাতকে প্রাকৃতিকভাবে স্বনির্ভর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে পুরো বিশ্বে যখন জ্বালানির সংকটে, তখন মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ফিল্ডের 5 নং কূপের এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অনেক বড় স্বস্তির খবর। এই কূপ থেকে 10 বছর পর্যন্ত প্রতিদিন 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মাধ্যমে সরকারের 6,000 কোটি টাকা সাশ্রয় হবে। গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের পর 180 দিনের মধ্যে 82 ঘনফুট গ্যাস উৎপাদনের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করার কথাও জানান তিনি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা ধীরে ধীরে গ্রাস করছে বৈশ্বিক অর্থনীতিকেও। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে শেয়ার বাজারের দরপতন। এছাড়া মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ায় নাজুক পুরো বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে আরও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বিশ্ব অর্থব্যবস্থা। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 15তম দিনে বিশ্ববাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম পৌঁছেছে $103। 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়ালো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেল ক্ষেত্রের ওপর টানা হামলার পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ রেখেছে ইরান। এতে প্রয়োজনীয় সরবরাহ ব্যাহত হওয়ায় হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের জন্য রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়বে, এমনকি $200 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তেল বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বিশ্ব শেয়ার বাজারেও। শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে, আর এতে কমতে শুরু করেছে শেয়ারের দাম। বিশ্বের বিভিন্ন দেশের মতো ধস নেমেছে খোদ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। সপ্তাহের শেষে দেশটির শেয়ার বাজারের 3টি প্রধান সূচক ডাও জোন্স প্রায় 0.25%, S&P 500 প্রায় 0.6% এবং নাসডাক প্রায় 0.9% কমেছে। বড় দরপতন দেখা দিয়েছে ইউরোপের শেয়ার বাজারেও। শুক্রবার ইউরোপের গুরুত্বপূর্ণ সূচক স্টক্স ইউরোপ 600 প্রায় 0.5% কমেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারের সামগ্রিক সূচক MSCI ওয়ার্ল্ডও প্রায় 0.9% নেমে গেছে। অর্থাৎ বিশ্বজুড়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালানোর পর এবার হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে চায়, তবে এখনই কোনো চুক্তিতে রাজি নন বলেও জানান ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশ তেল আমদানি করে তাদের অবশ্যই এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এতে যুক্তরাষ্ট্র তাদের বড়
বড় ধরনের সহায়তা করবে। এর আগে আরেক পোস্টে অনেক দেশ হরমুজ প্রণালী রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন ট্রাম্প। এদিকে ইরান ও লেবানন জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোট বাহিনী। লেবাননে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর ইরানের ইস্পাহান শহরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় নিহত হয়েছে অন্তত 15 জন। দেশটির বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংসেরও দাবি করেছে ইসরায়েল। থেমে নেই ইরানও। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 50তম অভিযান চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনৈতিক মতবিরোধের নামে শুরু হওয়া মব কালচার থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। মশিউর রহমান জাদু মিয়ার 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে একটি মহল দেশের গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে। এই নির্বাচনের মাধ্যমে দিল্লি ও পিন্ডির প্রতি অন্যদের মোহ ভেঙেছে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, আবু সালেব, প্রয়াত জাদু মিয়ার মেয়ে রিটা রহমান সহ অনেকে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই তৃতীয় ওয়ানডে রবিবার। সিরিজ নিশ্চিত করতে জিততেই হবে ম্যাচটি। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে দিন রাতের ম্যাচটি। 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় দু দল। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার মিশনে ও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে হোম সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। প্রথম ম্যাচে নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানকে মাত্র 114 রানে গুটিয়ে দেয় মিরাজের দল। তানজিদ তামিমের 50-তে 8 উইকেটের দারুণ জয় তুলে নেয় স্বাগতিকরা। পরের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের প্রত্যাশা জাগায় স্বাগতিকরা, কিন্তু এ ম্যাচে দু দলের পারফরমেন্স ঘুরে যায় 180 ডিগ্রি। ব্যাটিং দাপটে 274 রানের বড় স্কোর গড়ে শাহিন আফ্রিদির দল। বৃষ্টিতে বাধাগ্রস্ত ম্যাচটিতে 32 ওভারে 243 রানের টার্গেটে ব্যর্থ হয় মিরাজের দল। প্রথম ম্যাচে পাকিস্তান অল আউট হয়েছিল 114-তে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ গুটিয়ে যায় 1 রানে। টাইগারদের ব্যাট বলের হতাশ পারফরমেন্সে তৃতীয় ওয়ানডেতে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তান সমতা ফেরানোয় এই সিরিজের র্যাঙ্কিং উন্নতির সুযোগ নেই বাংলাদেশের। ঘরের মাঠে এখন মর্যাদা রক্ষাই চ্যালেঞ্জ মিরাজদের জন্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভোটের কালি মোছার আগেই নির্বাচনী অঙ্গীকার পূরণের রেকর্ড। প্রধানমন্ত্রীর 1 বৈশাখ চালু হবে কৃষক কার্ড। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। ঈদের আগে শেষ কর্মদিবস আজ। সংসদের সংবিধান সংস্কার বিষয়ে ফয়সালার আশা। আজই সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জামায়াত এনসিপি, নইলে রাজপথে নামার হুঁশিয়ারি। তুলে নেওয়া হলো পেট্রোল, অকটেন, ডিজেলে রেশনিং, সিন্ডিকেট ও বাড়তি মজুদের পাল্টাপাল্টি অভিযোগ। জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতার আশা প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।